আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে নিয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে গতকালকে অর্থাৎ 26শে জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সেই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে তোমরা অনেকেই অবগত নও। অ্যাসাইনমেন্ট উত্তর করার ক্ষেত্রে অনেকেরই আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। আমাদের অনেকেই আমরা ইতিপূর্বে যে অ্যাসাইনমেন্টগুলো দেখেছি বিভিন্ন ক্লাসের, তোমাদের আগের শ্রেণীতে অ্যাসাইনমেন্ট অলরেডি চলতেছে। যে অ্যাসাইনমেন্টগুলো মূলত আমরা ওয়ার্ড ফ্রম কপি করি বিভিন্ন ইউটিউব চ্যানেল গুগল থেকে নিয়ে উত্তর করে সেই বিষয়গুলোর কিছু নির্দেশনা কিভাবে অ্যান্সার করতে হবে, যেখান থেকে আমাদের সরাসরি কোনো লিঙ্ক থেকে কপি করা যাবে না, বই থেকে হুবহু কপি করা যাবে না, গুগল বা ইউটিউব থেকে সরাসরি কপি করা যাবে না। এই সমস্ত কিছু নির্দেশনা কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের সবসময় দিয়ে দেওয়া হয়। তো সেটার ক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে প্রথম 2 সপ্তাহের জন্য। যেহেতু আমাদের দেশে লকডাউন পরিস্থিতি চলতেছে, সে আলোকেই প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রতি গ্রুপে প্রতি শিক্ষার্থীদের জন্য 4টি করে অ্যাসাইনমেন্ট যাতে হয় সেভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। যে প্রথম যে ধাপটি আছে সেই ধাপে আমাদের 23টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, অর্থাৎ এই 23টি বিষয়ের উপরই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 23টি বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরেকটা হচ্ছে আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সঙ্গীত, একটা আছে উচ্চাঙ্গ সঙ্গীত। এই টোটাল 23টি বিষয়ের উপর আমাদের কি করা হয়েছে, অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া হয়েছে। ধারণার মধ্যে যে কিছু শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি সেই নির্দেশনাগুলো তোমাদের একটু দেখাবো। যেরকম 7 পৃষ্ঠার একটা নির্দেশনা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তারপরে কর্মকর্তা সবার জন্য একটা নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে দেওয়া হয়। সেই শিক্ষার যে মন্ত্রণালয়ের বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে, আমি সেগুলো নিয়েই তোমাদের সাথে একটু কথা বলবো। একটু লক্ষ্য করো, মার্কিং এরিয়াতে এখানে প্রথমে আছে অনলাইনে বা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে হবে। অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করতে হবে কঠোরভাবে লকডাউন মেনে। তোমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তাদের কিন্তু একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ঢুকলে কিন্তু প্রশ্নগুলো পাওয়া যাবে। সেই লিঙ্কের মধ্যে প্রথমে তোমরা ঢুকবে www.dshec.gov.bd। এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যেটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে দেখবা যে তোমরা একটা নোটিশ বোর্ড শো করবে, সেটা নোটিশ বোর্ড দেখতে পাবে। সেখানে কিন্তু প্রথম নোটিশটি কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ 2021 সালের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর যদি তোমাদের সেই ব্যবস্থা না থাকে তাহলে নিকটস্থ কোনো ফটোকপির দোকান থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে এই কপিগুলো কী করতে হবে, সংগ্রহ করতে হবে, অথবা তোমাদের শিক্ষকদের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমার ক্ষেত্রেও এই স্বাস্থ্যবিধি, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা আছে সেগুলো পালন করতে হবে। কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। কভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে একটু কভার পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এই কভার পৃষ্ঠাটা এই যেরকম একটা কভার পৃষ্ঠা কিন্তু ওই নোটিশ বোর্ডের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই নোটিশ বোর্ডের যে কভার পৃষ্ঠাটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই কভার পৃষ্ঠার 3টি অংশ আছে। এটি তোমরা যারা ফটোকপি করে নেবে তাদের কিন্তু দেখতে পাবে। এই 3টি অংশের মধ্যে প্রথম যে অংশটা দেওয়া আছে সেটা তোমাদের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য। এখানে লেখা আছে প্রথমে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখানে লেখা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। উপরে লেখা আছে লিখতে হবে এখানে ঢাকা। যারা যশোর বোর্ডে আছে যশোর, কুমিল্লা বোর্ডে থাকলে কুমিল্লা, রাজশাহী বোর্ডে থাকলে রাজশাহী। এরপরে যেটা লেখা আছে পরীক্ষার্থীর নাম,
ইংরেজি সরি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে এখানে লেখা আছে এসএসসি অষ্টম নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী। আমরা জানি যে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু বোর্ডের রেজিস্ট্রেশন অষ্টম নবম এবং একাদশ দ্বাদশে একই থাকে, সেটা আমাদের এখানে লিখতে হবে রেজিস্ট্রেশন অনুযায়ী ইংরেজিতে লিখতে হবে। দেখো একটু লেখা আছে এখানে, পরে যেটা লেখা আছে সেটা হলো পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ইংরেজিতে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে, তোমার নামটা ইংরেজিতে লিখতে হবে। এরপর একটা লেখা আছে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটা বলা আছে এসএসসি অথবা দাখিল পরীক্ষার যেটা সনদ অনুযায়ী আছে সেটা অনুযায়ী লিখতে হবে, সেখানে যেভাবে লেখা আছে সে একইভাবে লিখতে হবে। মাতার নাম লিখতে হবে, বিষয় কোড বিষয়ের নাম লিখতে হবে। বিষয় কোড বিষয়ের নামটা তোমরা একটু খেয়াল করো, এখানে বিষয় কোডটা কিন্তু যদি আমরা প্রশ্ন দেখি প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে। এই যে দেখো এখানে এটা হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞান, এখানে পত্র দেওয়া আছে প্রথম, আর এখানে বিষয় কোড লেখা আছে কত 253, অর্থাৎ 253 নম্বর হচ্ছে বিষয় কোড, এটা লিখতে হবে। আর একটা জিনিস এখানে লিখতে হবে সেটা হলো বিষয়ের নাম লিখতে হবে। বিষয় কোড তোমরা ইংরেজি বাংলা যে কোনোটাই লিখতে পারবে, তবে বাংলা ইংরেজিতে লেখাটা হচ্ছে বেটার হবে। এরপরে লিখতে হবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। তুমি যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট লিখবে সেই সাবজেক্টের উপরে কিন্তু প্রশ্নের মধ্যে ক্রমিক নম্বর লেখা আছে, উপরে না, এখানে যে কলাম নাম্বার 1-এ কিন্তু এটা লেখা আছে। এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নম্বর কত আছে 1। এরপরে যেটা থাকে সেটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম, এখানে লেখা আছে দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনামটা কী হবে সেটা একটু লক্ষ্য করো। আমাদের এই প্রশ্নের মধ্যে সেকেন্ড কলামে একটা জিনিস লেখা আছে মার্কিং করা, এখানে একটা জিনিস লেখা আছে হিসাবের বৈষম্যের পরিস্থিতি, এটাই হচ্ছে এই হিসাব বিজ্ঞানের যে শিরোনাম সেটা। তারপরে লেখা আছে পরের সাবজেক্টে যদি আমরা চলে যাই, ধরো এখানে লেখা আছে এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রশ্ন। এখানে যে সেকেন্ড কলামে যে জিনিসটা লেখা থাকবে একটু মনে রাখবে, সেকেন্ড কলামে এখানে বলা আছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ কী নিয়ে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। দ্বিতীয় কলামে যা লেখা থাকবে সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্টে কী লিখতে হবে, শিরোনাম লিখতে হবে। যে উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব বিশ্লেষণ, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টে কী লিখতে হবে, শিরোনামের মধ্যে লিখতে হবে। তো এরপরে কভার পৃষ্ঠায় আর কোনো কিছু লেখার আমাদের কিন্তু কোনো দরকার নেই। আমাদের দ্বিতীয় যে পার্টটা লেখা আছে এটা হচ্ছে তোমার যে শিক্ষক খাতাটা তোমার মূল্যায়ন করবেন তোমার কলেজের, সেই শিক্ষক কর্তৃক পূরণ করতে হবে। এবং শেষ যে অংশটা এখানে এটা পূরণ করবেন হচ্ছে তোমার কলেজ কর্তৃপক্ষ, অর্থাৎ কলেজের দায়িত্ব এটা। অর্থাৎ তোমার জন্য শুধু পরের পার্টটা যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে কী করতে হবে, লিখে দিতে হবে। তো এবার আসা হচ্ছে অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে। অ্যান্সারগুলো লেখার ক্ষেত্রে আমরা একটু হজবরল পাকিয়ে ফেলি শিক্ষার্থীরা। যে কভার পৃষ্ঠাটা আছে A4 সাইজের, সেটা তোমরা হচ্ছে যে কোনো কম্পিউটারের দোকান থেকে তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে নেবে, অ্যান্সারের উপরে সেটা লাগিয়ে দিবে, তারপরে হচ্ছে কলেজে জমা দিয়ে দিতে হবে। কলেজ কর্তৃক নির্ধারিত যে সময়টা থাকবে সেটা তোমরা কলেজের শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে তারপর জমা দিবে। তো এবার আসলে হচ্ছে অ্যান্সারটা আমরা কীভাবে করবো, আসলে অ্যান্সারটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমাদের শিক্ষার্থীরা হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তর করতে গেলে যে কাজটা করে সেটা হচ্ছে এটাকে ক্লাস টেস্টের মতো অথবা একটা গুরুত্বহীনভাবে অ্যান্সার করে ফেলে, অথবা কেউ কেউ এটাকে এতটা সিরিয়াসলি নেয় যে তারা হাহুতাশ করতে থাকে আমরা কীভাবে অ্যান্সারটা করব। খুব সহজ বিষয়। এই অ্যান্সারটা করবে হচ্ছে A4 সাইজের যে কাগজগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায়, সেই A4 সাইজের কাগজের 1 পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ এটা একটা পাতা, এই পাতা হচ্ছে বোথ সাইডে কিন্তু অ্যান্সারটা করবে না, এক পাশে করবে। যেমন এটার মধ্যে লেখা আছে এই পাশটা কিন্তু কী রয়েছে, খালি রয়েছে, এখানে কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে অ্যান্সার করতে হবে। তারপরে পৃষ্ঠাগুলো ক্রমান্বয়ে সাজিয়ে তারপরে কভার পৃষ্ঠা ওপরে লাগিয়ে তারপরে জমা দিয়ে দিতে হবে। তো এখন তোমাকে এখানে অ্যান্সার করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। অ্যান্সারগুলো তোমাকে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা লিখতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয়ত ভালো মানের পেন্সিল দিয়ে তোমাকে মার্জিন করতে হবে, খাতাগুলো সুন্দর করে পাশে বাম পাশে এবং উপরের পাশে যে যতটুকু মাত্রায় আছে যে মাত্রায় আছে সেই মাত্রা মার্জিনটা কিন্তু কী করতে হবে এখানে করে নিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে প্রশ্নটাকে ভালো মতো করতে হবে। এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমাদের, আমি হচ্ছে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলি।
আর অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে যে আমরা হচ্ছে কোনো রঙিন কালি অথবা মার্কার পেন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করব কিনা। আমার মনে হয় যে এটা খুব বেশি জরুরি না। তোমরা অ্যান্সার করার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করবে, আর যাবতীয় ছকগুলোর জন্য পেন্সিল ব্যবহার করা উত্তম। তবে অনেক ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তোমরা লাল কালি বাদে যে অন্য কালার কলমগুলো আছে, যেটা হতে পারে হচ্ছে সবুজ, হতে পারে নীল, হতে পারে, সেই কালিগুলো কী করতে হবে ব্যবহার করতে পারো মার্কিংয়ের জন্য অথবা আন্ডারলাইন করার জন্য। সেই ক্ষেত্রে তোমরা কালিগুলো ইউজ করবে এবং ইউজ করে সেগুলো অবশ্যই কিন্তু বল পয়েন্ট কলম দ্বারা করতে হবে। আর অ্যান্সারের ক্ষেত্রে আমি আগেই বলেছি ইউটিউবের সাহায্য, বিভিন্ন বই থেকে হুবহু কপি করা, তারপর হচ্ছে বিভিন্ন লিঙ্ক থেকে নিয়ে বন্ধুদেরগুলো দেখে সরাসরি অ্যান্সার করার চেষ্টা করবে না। এই সৃজনশীলতা যাচাই করার জন্য কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবে সেটা হলো, তোমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু বইয়ের মধ্যে আছে অলরেডি। তোমরা এগুলো প্র্যাকটিস কিন্তু করেছো। তো প্র্যাকটিস যেহেতু তোমাদের করা আছে, সেগুলো নিয়ে তোমাদের খুব বেশি হাউতাশ করার সময় নেই। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, তোমরা পুরো প্রশ্নটা একটু একবার রিডিং করবে। এটাকে মুখস্থ করার দরকার নেই, এটা চাপ নেওয়ার দরকার নেই। এই মূল প্রশ্নটার অনেক কিছু তুমি বুঝতে পারবে না। যেমন এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এরপরে দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। আমি হিসাব বিজ্ঞানের কথা বলতেছি, আমি হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলবো, পর্যায়ক্রমে অন্যগুলো নিয়ে একটু কথা বলি। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এই সৃজনশীল প্রশ্নটা সেকেন্ড কলামে তোমরা খুব ভালো মতো পড়বে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শিখনফল বিষয়বস্তু। আমার মনে হয় যে এটা তোমাদের জন্য জরুরি না অ্যান্সার করার জন্য, তবে রিডিং করতে পারো। এরপরে আছে নির্দেশনা, সংকেত, ধাপ, কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলো লেখা আছে। তোমরা চলে যাবে হচ্ছে নির্দেশক, যে ঘরটা আছে, কলামটা আছে নির্দেশক, সেখানে চলে যাবে। এই নির্দেশকের যে কলামটা আছে সেটা খুব ভালো মতো পড়বে। এই নির্দেশকের এটা পড়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু মূলত সৃজনশীল প্রশ্নটা দিয়ে দেওয়া আছে। যেমন এখানে বলা আছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো। হিসাব চক্রের যে ধাপটা আছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, সেই ধাপটা হিসাব চক্রে তোমরা কিছু একটা লিখবে উপরে। লেখার পরে যে কাজটা করতে হবে সেটা হলো হিসাব চক্রের যে ছকটা আছে সেটা আঁকতে হবে। আঁকার পরে 4টি ধাপ উদাহরণ সহ লিখলে তোমাকে দেওয়া হবে 4 নম্বর ফুল মার্কস। তোমাদের একটা সৃজনশীলের ক নাম্বারে 4 নাম্বার দেওয়া আছে। তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা কি বলা আছে, হিসাব চক্র সম্পর্কে প্রথমে একটা ধারণা দেবে, তারপর চিত্রটা অঙ্কন করবে, ধাপগুলো চিত্রের মধ্যে লিখবে, এবং পরবর্তীতে যে কাজটা করতে হবে চিত্রের নিচে প্রথম 4টি ধাপের ব্যাখ্যা খুব সুন্দর করে 3-4 লাইন করে প্রতিটি ধাপের ব্যাখ্যা তোমরা দিয়ে দিবে। এরপরে বলা আছে জোন 2, 5, 9, 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন করো। হিসাব সমীকরণে তোমরা টেবুলার ছক সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। যেহেতু হিসাব সমীকরণে প্রদর্শন করতে বলছে, সেই টেবুলার ছকে কিন্তু তোমরা সুন্দর করে অ্যান্সারগুলো করে দেবে। এখানে তোমাদের নাম্বার বন্টনের ক্ষেত্রে যে জিনিসটা বলা আছে সেটা হলো, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি 4টি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো, 4টা তারিখ দেওয়া আছে 4, 3টা হলে 3, 2টো হলে 2, একটা হলে কত 1। এরপরে গ নাম্বারে যে প্রশ্নটা একটু লেখা আছে এখানে একটু পড়ো, যে জুন 2, 5, 17, 26 তারিখের ঘটনাগুলো দাখিলা প্রস্তুত করো। দাখিলা প্রস্তুতের ক্ষেত্রে, দাখিলা প্রস্তুত মানে জাবেদা দাখিলা দাও, সহজ করে। এটা প্রশ্ন অনেকেই বুঝবে না, এটা হচ্ছে জাবেদা দাখিলা দিতে হবে। ব্যাখ্যা সহ সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু ব্যাখ্যা দিতে হবে অবশ্যই, কারণ নির্দেশনায় বলাই আছে ব্যাখ্যা সহ সকল দাখিলা যদি তুমি দিতে পারো, 4টাই হয় যদি তোমার, তাহলে 4 নাম্বার, 3টা হলে 3, 2টা হলে 2, একটা হলে কত 1। এরপরে লেখা আছে একটু, তোমরা ঘ নাম্বার প্রশ্ন একটু দেখো তো। তোমাদের অনেকের কাছে প্রশ্ন আছে, মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ এখানে 4টা খতিয়ান করতে বলছে। ও যে উপরে আমাদের যে জাবেদাগুলো থাকবে, অথবা ওই 4টি জাবেদার বাইরেও কিন্তু আরও লেনদেন আছে, সেই লেনদেনগুলোর যে জাবেদাগুলো হয় সেগুলো মনে মনে করে তারপরে খতিয়ানে পোস্টিং দিতে হবে। 4টি হিসাব সঠিক জের সহ নির্ণয় করতে পারলে 4, একইভাবে 3টা হলে 3, 2টা হলে 2, একটা হলে 1। এরপরে যেটা লেখা আছে ও নাম্বার প্রশ্ন, একটু তোমরা পড়ে না তো দেখি। ও
নম্বর প্রশ্নে আমি একটু পড়ে দিচ্ছি, যেহেতু প্রশ্নটা তোমাদের সবার কাছে আছে। জুন 2, 5, 12, 20, 23, 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। নগদ প্রদান আর নগদ প্রাপ্তি জাবেদা যদি তুমি করো, এখানে দুইটা জিনিস তোমাকে করতে হবে। তো এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে করতে হবে। করার পরে যদি নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা পুরোপুরি হয়ে যায়, নিয়ম মতো হয়, তাহলে 4 নম্বর পাবা। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় একটি লেনদেন লিখতে ভুল হলে, যদি একটা লেনদেন লিখতে ভুল হয় তাহলে তুমি পাবা হচ্ছে 3। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা একটি করে লেনদেন সঠিক যদি হয় তাহলে পাবা 2। দেখা খুব মজার বিষয়, একটা করে যদি ভুল হয়, এখানে এন্ট্রি আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। 6টার মধ্যে যদি একটা ভুল হয় তাহলে 3, প্রতিটা একটা করে। নগদ প্রাপ্তিতে একটা ভুল, প্রদানে একটা ভুল, তাহলে কত পাবে? 3। আর যদি একটা করে হয় তাহলে তোমাকে কিন্তু কী দিতে হবে? 2 দিতে হবে। খুব ইজি আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক অন্যান্য বিষয়গুলো কিন্তু একইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। তো এবার হচ্ছে মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাকে ভালো নাম্বার কিন্তু অর্জন করতে হবে। তুমি যদি ভালো নাম্বার অর্জন না করতে পারো, তোমার কিন্তু ফাইনালি যদি এখান থেকে নাম্বার সংযুক্ত হয় তাহলে কিন্তু তুমি লস করবে। এখানে দেখো নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস বলা আছে তোমাকে, দেখো নাম্বারের ক্ষেত্রে এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনের একটাই দেওয়া আছে যে তোমাকে কীভাবে মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কোনো শিক্ষার্থী যদি 16 থেকে 20 পায় তাহলে সে অতি উত্তম মানের স্টুডেন্ট, 14 থেকে 15 হলে উত্তম, 10 থেকে 13 হলে ভালো, আর 1 থেকে যদি 9 হয় তাহলে অগ্রগতি প্রয়োজন। এটা এক এক সাবজেক্টের রেঞ্জটা কিন্তু এক এক রকম করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে? খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে, বন্ধুরটা দেখে কপি করে নয়, আবারও বলতেছি, ইউটিউব সাহেবকে জিজ্ঞেস করে নয়, গুগলকে জিজ্ঞেস করে নয়, তোমার স্বতন্ত্রভাবে তুমি আনসারগুলো করবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো তোমার পঠিত বই থেকে এসেছে। তোমার বোর্ড কর্তৃক যে বইগুলো আছে সেই বইয়ের সহায়তা তুমি নিতে পারবে, কোনো গাইড বই না। এরপরে অন্যান্য বিষয়গুলো কিন্তু আরও ইজি। সেই বিষয়ে যেমন এখানে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু এই দেখো মার্কিং কোশ্চেনগুলো যেখানে দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলো বের করলে বুঝতে পারবে। এখানে এসেছে উৎপাদনের ধারণাটা ব্যাখ্যা করো, উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো, উৎপাদনের আওতা ব্যাখ্যা করো, উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করো, উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে হুবহু দেওয়া আছে। সেখানে তুমি কতটুকু অংশ বাদ দিয়ে কতটুকু গ্রহণ করে নিজের কতটুকু স্বতন্ত্র তৈরি করে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু তুমি অ্যান্সারটা করে দিবে। তো যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রথম 2 সপ্তাহে 4টি প্রশ্নের দেওয়া হয়েছে তোমাদের জন্য। 4টি প্রশ্ন, হিসাব বিজ্ঞানের একটি, উৎপাদন ব্যবস্থাপনার হচ্ছে একটি দেওয়া হয়েছে, এবং ব্যবসায় সংগঠন যেটা আছে সেটা হচ্ছে 2টি প্রশ্ন। টোটাল 2 সপ্তাহে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 2 সপ্তাহ তোমরা বাসায় বসে সুন্দর করে এই 4টি প্রশ্নের অ্যান্সার লিখে তারপর হচ্ছে কলেজে এনে জমা দিবে, অর্থাৎ যার যার কলেজে এটা কী করতে হবে? জমা দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কোনো চাপ না নিয়ে অথবা একদম অবহেলা না করে খুব সুন্দর করে এটা অ্যান্সার করার চেষ্টা করবে। তো ইনশাআল্লাহ তোমরা ভালো করবে, সে আশা রেখে এই পর্যন্ত আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।